আজকের ক্লাসে আমরা শিখব পার্টনার্স অ্যাডমিশন। যে ব্যাপারটা কি পার্টনার্স অ্যাডমিশন? কোনো ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, ধরি দুজন পার্টনার মিলে ব্যবসাটা রান করাচ্ছে, ব্যবসাটা চলছে। রাম আর শ্যাম একটা পার্টনারশিপ বিজনেস চালাচ্ছে। এখন সেখানে নতুন একজন পার্টনার যদি সেই ব্যবসায় আসতে চায়, তখন এই রাম আর শ্যাম করে কি, তারা তাদের সেই মুহূর্তে সমস্ত সম্পত্তির এবং দায়ের অর্থাৎ অ্যাসেটস এবং লায়াবিলিটিসের দাম বাজার দর অনুযায়ী একবার যাচাই করে নেয়। তাতে কোনো কোনো সম্পত্তির দাম আগের থেকে বেড়ে যায়, আবার কোনো কোনো সম্পত্তির দাম আগের থেকে কমে যায়। এই দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়ার ফলে আমাদের একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হয়। এছাড়া আরেকটু জেনে রাখুন, নতুন পার্টনার যখন ব্যবসায় আসবে তখন তাকে একটা নতুন ক্যাপিটাল তাকে নিয়ে আসতে হবে ব্যবসার জন্য। এছাড়াও একটা এক্সট্রা টাকা তাকে আনতে হয়, যাকে বলা হয় প্রিমিয়াম ফর গুডউইল। অর্থাৎ এই যে ওল্ড পার্টনার রাম আর শ্যাম, তারা ব্যবসাটাকে কয়েক বছর ধরে রান করিয়ে একটা সুন্দর গুডউইল তৈরি করেছে। এই গুডউইলের ভাগিদার নতুন পার্টনারকে চট করে হতে দেওয়া যায় না। সেই নতুন পার্টনার এই গুডউইলে ভাগ বসায় বলেই তাকে একটা গুডউইলের জন্য একটা টাকা দিতে হয়। তাহলে দাঁড়ালো কি, নতুন পার্টনার যখন ব্যবসায় আসবে তখন ক্যাপিটাল হিসাবে একটা টাকা নিয়ে আসবে এবং গুডউইলের জন্য একটা টাকা নিয়ে আসবে। এছাড়া পুরনো পার্টনারদের সম্পত্তির দাম বাজার দর অনুযায়ী একবার যাচাই করে নেওয়া হয়। তাতে কোনো কোনো সম্পত্তির দাম বেড়ে যায়, আবার কোনো কোনো সম্পত্তির দাম কমে যায়। ঠিক তেমনই লায়াবিলিটির দামও আবার কোনো কোনো লায়াবিলিটি বাড়তে পারে, আবার কোনো কোনো লায়াবিলিটি কমতে পারে। এই সমস্তই দাম বেড়ে যাওয়া কমে যাওয়ার জন্য একটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হয়। এখন আমি তোমাদের দেখাবো কিভাবে এই পার্টনার্স অ্যাডমিশন হলে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট করতে হয়। আচ্ছা, পার্টনার্স অ্যাডমিশন করতে গেলে আমাদের সাধারণত তিনটে অ্যাকাউন্ট দেখাতে হয়। প্রথম রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এই সম্পত্তির দাম বেড়ে যাওয়া কমে যাওয়াটা এই অ্যাকাউন্টে ট্রিটমেন্ট করতে হয়। আর একটা দেখাতে হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই যে নতুন পার্টনার নতুন ক্যাপিটাল নিয়ে আসে, গুডউইল নিয়ে আসে, এই সমস্ত দেখানো হয় পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। আর পার্টনার্স অ্যাডমিশন হয়ে যাওয়ার পর ব্যালেন্স অ্যাসেটস এবং লায়াবিলিটিসগুলো নতুন দাম নিয়ে আবার নতুন করে ব্যালেন্স শিটটা করতে হয়, অর্থাৎ তাদের দামগুলো চেঞ্জ হয়ে যায়। পুরনো দামটা নতুন বাজার দরের সঙ্গে চেঞ্জ হয়ে নতুন সম্পত্তির দাম নতুন লায়াবিলিটির দামে বসে। তাহলে দাঁড়ালো কি, তাহলে দাঁড়ালো আমাকে করতে হবে একটি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আমি একটুখানি সময় দিচ্ছি, এটা পজ করে খাতায় টুকে নিতে পারো। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে করা হয় কি, সম্পত্তির দাম বেড়ে গেলে আমরা ক্রেডিট দিকে পোস্টিং করি। দেখো বাই অ্যাসেটস প্লাস চিহ্ন দিয়ে দেখিয়েছি, প্লাস মানে বেড়ে গেলে, সম্পত্তির দাম বেড়ে গেলে ক্রেডিট দিকে বসে। ধরো বিল্ডিংয়ের দাম 2000 টাকা বেড়ে গেল, তাহলে বসাবো বাই বিল্ডিং অ্যাকাউন্ট 2000। ধরো মেশিনের দাম 5000 টাকা বেড়ে গেল, তাহলে লিখবো বাই মেশিনারি অ্যাকাউন্ট 5000। ধরো কথার কথা বলছি, ফার্নিচারের দাম 3000 টাকা কমে গেল, কমে গেলে আবার দেখো মাইনাস দেওয়া আছে, অর্থাৎ টু ফার্নিচার 3000। অর্থাৎ সম্পত্তির দাম বেড়ে গেলে এই দিকে বসে, সম্পত্তির দাম কমে গেলে এই দিকে বসে। ঠিক লায়াবিলিটির ক্ষেত্রে উল্টো, তুমি দেখো অ্যাসেটস প্লাস চিহ্ন যেমন দেওয়া আছে, লায়াবিলিটি মাইনাস দেওয়া আছে। অর্থাৎ লায়াবিলিটি যদি আবার যেমন বিলস পেবেল, তারপরে তোমার ক্রেডিটার্স, এই লায়াবিলিটিগুলো যদি কমে যায় তবেই ক্রেডিট দিকে বসে, লায়াবিলিটি বেড়ে গেলে আবার এই দিকে বসে। অ্যাসেটের উল্টো আর কি। এই সমস্ত সম্পত্তি দায়ের জাজমেন্ট এখানে হয়ে গেল। এখানে যোগ বিয়োগ করে যে লাভ লোকসান হয় সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার হয়। এবারে আসছি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। প্রথমে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ওল্ড ব্যালেন্স আগে বসিয়ে নিতে হয়। ধরি রাম শ্যামের যে ওল্ড ব্যালেন্স সেটা বসিয়ে নেবো এখানে। সেকেন্ড দেওয়া আছে দেখো বাই ক্যাশ অ্যাকাউন্ট, অর্থাৎ নতুন পার্টনার যে টাকাটা ব্যবসায় নিয়ে আসছে, সেই নতুন পার্টনারের টাকাটা এই নতুন পার্টনারের জায়গা বসবে, এখানে কিন্তু বসাবো না, এখানে বসবে। এটা নতুন পার্টনারের ঘর,
আর এটা হচ্ছে পুরনো পার্টনারদের ঘর। গুডউইলের টাকা, যেটা নতুন পার্টনার যে গুডউইলটা নিয়ে আসবে সেটা পুরনো পার্টনাররা তাদের অনুপাতে ভাগ করে নেবে, ওল্ড রেশিওতে। ভালো করে দেখো, নতুন পার্টনার দুটো জিনিস আনে, একটা টাকা মানে মূলধন ক্যাপিটাল, আর একটা গুডউইল। ক্যাপিটালের টাকাটা তার ঘরে বসবে, আর গুডউইলের টাকাটা কিন্তু ওল্ড পার্টনাররা দুজন ভাগ করে নেবে। এছাড়া পুরনো রিজার্ভের টাকাটা পুরনো পার্টনাররা তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। রিভ্যালুয়েশন, এই যে ওপরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা করা হয়েছে, সেই রিভ্যালুয়েশনের লাভটা পুরনো পার্টনাররা ভাগ করে নেবে। আর পুরনো ব্যবসায় যদি কোনো লাভ লোকসান জমে থাকে, অর্থাৎ জমানো কোনো লোকসান বা লাভ থাকলে সেটা পুরনো পার্টনাররা ভাগ করে নেবে। লাভ হলে এদিকে ভাগ করবে, লস হলে এই দিকে ভাগ করবে। এর বেশি কিছু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে না। এছাড়া করতে হবে নতুন ব্যালেন্স শিট। নতুন ব্যালেন্স শিটে হবে কি, এই যে পুরনো পার্টনারদের মেশিনারি ছিল, ফার্নিচার ছিল, বিল্ডিং ছিল, সেগুলোর নতুন দামগুলো এখানে বসবে, আর লাইবিলিটিগুলো নতুন দামগুলো বসবে, এবং অবশেষে দেখা যাবে ব্যালেন্স শিটটা আমার মিলে গেল। তখন বুঝতে হবে অঙ্কটা আমার সম্পূর্ণভাবে ঠিক হয়েছে। এখন আমি একটা প্রশ্নকে সমাধান করে তোমাদেরকে দেখাবার চেষ্টা করব। আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেখা যাচ্ছে। কোশ্চেনটা করবে কি, ওরা একটা ব্যালেন্স শিট দিয়ে দেবে, পুরনো ব্যালেন্স শিট দিয়ে দেবে। অর্থাৎ ব্যালেন্স শিটটা ব্যবসার এই মুহূর্তে অবস্থা দেখতে পাচ্ছি যে বিল্ডিং আছে 2 লাখ টাকা, মেশিনারি আছে 1 লাখ টাকা, ফার্নিচার আছে 50,000 টাকা, স্টক 40,000 টাকা, বিলস রিসিভেবল 20,000 টাকা, ডেটার্স 10,000, ক্যাশ অ্যান্ড ব্যাংক 10,000। আচ্ছা, পুরনো পার্টনার অমলের ক্যাপিটাল আছে 2 লাখ, পুরনো পার্টনার বিমলের ক্যাপিটাল আছে 1.5 লাখ টাকা, তাদের রিজার্ভে টাকা জমে রয়েছে 50,000 টাকা, ক্রেডিটার্স রয়েছে 20,000, বিলস পেবেল 10,000। এই হচ্ছে ব্যবসার অবস্থা। নিচে ইনস্ট্রাকশন দিয়েছে, কমল, নতুন পার্টনার কমল ইজ অ্যাডমিটেড ইন দ্য বিজনেস। এই যে নতুন পার্টনার কমল ইজ অ্যাডমিটেড ইন দ্য বিজনেস ফর 1/4 শেয়ার অফ প্রফিট, অর্থাৎ নতুন পার্টনার ভবিষ্যৎ প্রফিটের 1/4 অংশ নিয়ে নেবে। এটা কিন্তু অ্যাকাউন্টিং ট্রিটমেন্টে খুব একটা কিছু এই মুহূর্তে কাজে লাগবে না। হি ব্রট ক্যাপিটাল ₹1 লাখ। এই যে বলেছিলাম না, নতুন পার্টনার ব্যবসায় প্রবেশ করলে একটা ক্যাপিটাল নিয়ে আসতে হয়, সেই ক্যাপিটালটা এইটা। হি ব্রট ক্যাপিটাল ₹1 লাখ অ্যান্ড প্রিমিয়াম ফর গুডউইল। আমি বলেছিলাম প্রিমিয়ামের জন্য একটা টাকা নিয়ে আসতে হয়, প্রিমিয়ামের জন্য নিয়ে আসছে 30,000 টাকা। আবার বলেছিলাম পুরনো পার্টনাররা বাজার দরের সঙ্গে সম্পত্তির দামটা যাচাই করে নেয়। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ভ্যালু অফ বিল্ডিং ইজ ইনক্রিজড বাই 10%, অর্থাৎ বিল্ডিংয়ের ভ্যালু ইনক্রিজড মানে বেড়ে যাওয়া, বিল্ডিংয়ের ভ্যালু বেড়ে গেছে 10%। ভ্যালু অফ মেশিনারি ইজ ডেপ্রিসিয়েটেড বাই 5%, মেশিনারির ভ্যালু ডেপ্রিসিয়েটেড মানে কমে গেছে 5%, অর্থাৎ মেশিনারির দাম কমে গেছে, বিল্ডিংয়ের দাম বেড়ে গেছে। ফার্নিচার ইজ রিডিউসড মানে কমে গেছে 45,000 টাকা, মানে কমে হয়েছে 45,000 টাকা। নিউ প্রভিশন ফর ডাউটফুল ডেট 4%, অর্থাৎ আমার যারা ডেটার্স ছিল, এই যে ডেটার্স ছিল আমার 10,000 টাকা ডেটার্স, মানে কাস্টমারদের কাছে আমি 10,000 টাকা পাবো, এর মধ্যে 4% টাকা নিয়ে সন্দেহ আছে, মানে নাও পেতে পারি, সেই জন্য এটা আমার একটা প্রভিশন করতে হবে। আমাকে বলেছে শো রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আমি তো আগেই বলেছিলাম এই 3টে জিনিসই দেখতে চাই। এখন দেখা যাক আমি কিভাবে এই অ্যাকাউন্টটা করি। দেখো, এখানে বলেছে ভ্যালু অফ বিল্ডিং ইনক্রিজড, অর্থাৎ বিল্ডিংয়ের ভ্যালু 10% বেড়ে গেছে। বিল্ডিংয়ের দাম কত টাকা ছিল? বিল্ডিংয়ের দাম ছিল দেখো 2 লাখ টাকা। এই 2 লাখ টাকার 10%, অর্থাৎ 2 লাখ টাকার 10% ক্যালকুলেটারে করে দেখো 20,000 টাকা বেরোবে। অর্থাৎ 20,000 টাকা ইনক্রিজড হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে। তাহলে বেড়ে গেলে আমি কি করি? এই দেখো আমার এখানে দেখিয়েছিলাম রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের দাম বেড়ে গেলে বাই অ্যাসেটস প্লাস, মানে বেড়ে গেলে এই দিকে বসে, ক্রেডিট দিকে বসে। তাহলে আমি লিখব
এই যে আমার অঙ্কটা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের, এখানে লিখবো বাই বিল্ডিং অ্যাকাউন্ট। এই বিল্ডিং অ্যাকাউন্ট 20,000 টাকা। কেন 20,000? 2 লাখের 10% বেড়ে গেছে। তাহলে 1 নম্বর ট্রিটমেন্ট আমার হয়ে গেল, এটা হয়ে গেল। 2 নম্বর বলেছে ভ্যালু অফ মেশিনারি ইজ ডেপ্রিসিয়েটেড বাই 5%, অর্থাৎ মেশিনারির ভ্যালু ডেপ্রিসিয়েটেড মানে কমে গেছে, 5% কমে গেছে। আমার দেখো মেশিনারির দামটা এখানে ছিল কত? মেশিনারির দামটা ছিল 1 লাখ টাকা। এই 1 লাখ টাকার 5% কমে গেছে। কমে গেলে কোথায় বসে? দেখো ফর্মুলায় বলেছি অ্যাসেট মাইনাস, অর্থাৎ অ্যাসেট কমে গেলে এই দিকে বসে। তাহলে আমি আমার অঙ্কটা এখানে করব টু মেশিনারি অ্যাকাউন্ট এক লাখের 5%। ক্যালকুলেটার করে দেখো 1 লাখের 5% হবে 5,000 টাকা। তাহলে কোশ্চেনে আমার এটাও হয়ে গেল, ভ্যালু অফ মেশিনারি ডিক্রিজ। 3 নম্বর বলেছে ফার্নিচার ইজ রিডিউসড টু ₹45,000, অর্থাৎ ফার্নিচারের ভ্যালু, এই যে টু কথাটার কিন্তু বিরাট ভ্যালু, অর্থাৎ কমে হয়েছে। যদি রিডিউসড বাই থাকতো তার মানে কমেছেই এত টাকা, কিন্তু দিয়েছে রিডিউস টু মানে কমে হয়েছে 45,000। তাহলে আমায় দেখতে হবে ছিল কত। দেখো ফার্নিচার ছিল 50,000 টাকা, আর বলেছে কমে হয়েছে 45,000। তাহলে কমেছে কত? কমেছে কিন্তু মাত্র 5,000 টাকা। তাই এখানে অনেক স্টুডেন্টরা এই রিডিউসড 45,000 এই পুরো টাকাটা বসিয়ে ফেলে। তোমরা কিন্তু এই জায়গাটা সতর্ক থাকবে, কমে হয়েছে না কমেছে। যদি বাই থাকতো তাহলে পুরো টাকাটাই বসাতাম, যে ওইটাই কমেছে, মানে আমার দরকার কোনটা কমেছে কোনটা বেড়েছে। তাহলে এটা আমার কমে গেছে 5,000 টাকা। তাহলে আমি কোথায় বসাবো? আমি অ্যাকাউন্টে এই দিকে বসাবো না এই দিকে বসাবো? আমরা আগেই শিখেছি যে বেড়ে গেলে এই দিকে বসায়, কমে গেলে এই দিকে বসায়। তাহলে আমি এই দিকে বসাবো। তাহলে টু ফার্নিচার মাত্র 5,000 টাকা কমেছে, যেহেতু 45,000 টাকায় পরিণত হয়েছে। আচ্ছা, 3টা হয়ে গেল। 4 নম্বর বলেছে নিউ প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ 4%। এই যে নিউ প্রভিশন হয়েছে 4%, এইটা কিন্তু এই ডেটার্সের টোটাল ডেটার্স আছে 10,000, ডেটার্সের ওপর এই প্রভিশনটা হয়। 4% মানে আমার 400 টাকা। এই 10,000-এর 4% 400 টাকা নিউ প্রভিশন। নিউ প্রভিশন কিন্তু এইখানে বসে। নিউ প্রভিশন 400 টাকা। তাহলে আমার এখানে অ্যাকচুয়ালি তুমি বলবে স্যার প্রভিশনটা আপনি এখানে বসালেন কেন? এখানেও তো বসাতে পারতেন। না, নিউ প্রভিশন এখানে থাকবে। যদি কোনো কিছু এই কোশ্চেনে আগে থেকেই কোনো প্রভিশন দেওয়া থাকতো যে লেস পিভিডি, সেইটা ওল্ড প্রভিশন, সেইটা আমার এইখানে বসতো। সেটা ওল্ড প্রভিশন এই দিকে বসে, কিন্তু নিউ পার্সেন্টেজ আমায় যখন করতে হবে সেটা কিন্তু ডেবিট দিকে বসে। তাহলে কোশ্চেনে আমার পুরনো সম্পত্তি দায়ের ট্রিটমেন্ট হয়ে গেল। আমি বলেছিলাম যে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট একটা করতে হয়, দাম বেড়ে যাওয়া কমে যাওয়া, সেটা আমরা করে ফেললাম। এইবারে আমি করব পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা। অর্থাৎ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটা দেখো ফর্মুলায় দিয়ে রেখেছি, প্রথমে বসে বাই ব্যালেন্স একটা বসাতে হয়। কোনটা বাই ব্যালেন্স বসাতে হয়? কোশ্চেনে যে এই যে ক্যাপিটাল দিয়ে দিয়েছে, এই টাকা দুটো ব্যালেন্স হিসাবে আগেই আমায় বসিয়ে নিতে হবে ক্যাপিটাল অ্যাকাউন্টে। দেখো বসাচ্ছি। বাই ব্যালেন্স বি বাই ডি। দেখো
এখানে দেখো বাই ব্যালেন্স ছিল আগেই, আমি সেটা বসিয়ে নিচ্ছি। পুরনো পার্টনারের কোশ্চেনে ছিল কত দেখো, অমল ছিল 2 লাখ, বিমল ছিল 1.5 লাখ, সেটা বসিয়ে নেব। অমল, বিমল, কমল। অমলের ছিল 2 লাখ টাকা, বিমলের ছিল 1.5 লাখ টাকা, কমলের কিছু ছিল না। এবার কোশ্চেনে দেখো, কমল ইজ অ্যাডমিটেড ইন দ্য বিজনেস ফর 1/4 শেয়ার অফ প্রফিট। হি ব্রট ক্যাপিটাল রুপিস 1 লাখ। ক্যাপিটাল 1 লাখ টাকা নিয়ে ব্যবসায় ঢুকছে। এই ক্যাপিটালের ট্রিটমেন্ট কিন্তু আমি ফর্মুলায় দিয়েছি দেখো, ব্যালেন্সের পরেই বাই ক্যাশ বলে এখানে লিখতে হয়। নতুন পার্টনার যে টাকাটা নিয়ে আসছে সেটা বাই ক্যাশ বলে লিখতে হয়। তাহলে আমার এখানে লিখব বাই ক্যাশ অ্যাকাউন্ট। নতুন পার্টনারের ঘরে গিয়ে বসবে, 1 লাখ টাকা। এছাড়াও দেখো কোশ্চেনে বলেছে ক্যাপিটাল ছাড়াও অ্যান্ড আর একটা টাকা নিয়ে আসছে, প্রিমিয়াম ফর গুডউইল। এই প্রিমিয়াম ফর গুডউইল যদি নিয়ে আসে নতুন পার্টনার, তার ট্রিটমেন্ট আমি ফর্মুলাতে বলেই দিয়েছি দেখো, বাই ক্যাশের নিচেই হবে বাই গুডউইল। তাহলে এটা আমি এখন করব, নতুন পার্টনার গুডউইলের জন্য 30,000 টাকা নিয়ে আসছে। এই গুডউইলের টাকাটা পুরনো পার্টনারদের ঘরে বসাতে হয়। দেখো ফর্মুলায় দেখো, গুডউইলের টাকাটা কিন্তু পুরনো পার্টনারদের ঘরে বসবে। ক্যাপিটাল যেটা নিয়ে আসছে সেটা কিন্তু নতুন পার্টনারের ঘরে বসবে, কিন্তু গুডউইলের টাকাটা পুরনো পার্টনাররা ভাগ করে নেবে। অর্থাৎ গুডউইলের জন্য যে 30,000 টাকা নিয়ে আসছে, এই যে গুডউইলের জন্য যে 30,000 টাকা নিয়ে আসছে সেইটা এখানে ভাগ করে দেবো। রেশিও বলেছে, ওল্ড রেশিও 3:2। 3:2তে 18,000, 12,000। আচ্ছা, এবারে ফর্মুলায় দেখো, ফর্মুলায় বলেছি প্রথমে ব্যালেন্স বসানো হয়ে গেছে, নতুন পার্টনার যে টাকাটা নিয়ে এসছে সেটা হয়ে গেছে, গুডউইলটাও ভাগ করে দিয়েছি। 4 নম্বর দেখো দিয়েছে রিজার্ভ, অর্থাৎ পুরনো ব্যালেন্স শিটে যে রিজার্ভের টাকাটা থাকে সেটা ওল্ড পার্টনাররা অর্থাৎ পুরনো পার্টনাররা ভাগ করে নেয়। দেখো কোশ্চেনে দেখো কোনো রিজার্ভ আছে কি না, দেখো ব্যালেন্স শিটের দিকে তাকাও, পুরনো ব্যালেন্স শিটে দেখো রিজার্ভের একটা টাকা আছে। এটা ভালো করে দেখবে, এটা সম্বন্ধে কিন্তু কোশ্চেনে কিছু বলবে না, কিন্তু তোমাকে এই রিজার্ভের টাকাটা ভাগ করে নিতে হবে। রিজার্ভের টাকাটা পুরনো পার্টনাররা ভাগ করে নেবে, অর্থাৎ 3:2তে ভাগ করে নেবে 50,000 টাকাটা, অর্থাৎ 30,000 টাকা, 20,000 টাকা। এছাড়া ফর্মুলায় দেখো রিভ্যালুয়েশন প্রফিট, অর্থাৎ রিভ্যালুয়েশন মানে ওপরে যে অ্যাকাউন্টটা করেছি, অর্থাৎ এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, এখানে একটা লাভ লোকসান হবে, যোগ বিয়োগ করলেই বেরোবে, সেই টাকাটা পুরনো পার্টনাররা ভাগ করে নেয়। দেখো আমার যেখানে রিভ্যালুয়েশন করেছিলাম সেইখানে এটা যোগ করলে এখানে আসছে আমার, এখানে আসছে 20,000 টাকা, এখানেও আসছে 20,000 টাকা, যোগ বিয়োগ করলে আমার বেরোবে 9,600 টাকা। এই 9,600 টাকাটাই লাভ হয়েছে, লাভটা ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিতে হয়। এই 9,600 লাভটাই আমি পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো, যেটা ফর্মুলায় দেখিয়েছে, এই যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে আমি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট এখানে করে দিই। ওল্ড রেশিও 3:2, কত টাকা না 9,600 টাকা। আমি যদি ভাগ করে দিই
এই 9600 তোমরা ক্যালকুলেটারে করে দেখে নাও, যদি 3:2 ভাগ করি তাহলে একজন পাবে 5760 টাকা, আর আরেকজন পাবে 3840 টাকা। তাহলে কি হলো, এই যে যোগ বিয়োগ করে যে 9600 প্রফিট, সেটা পরিষ্কার কোনাকুনি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে দুজনের নামে ভাগ করে দেবো। যদি কখনো কখনো যোগ বিয়োগ করলে ব্যালেন্সটা এই দিকে বেরোবে, তখন কিন্তু কোনাকুনি এই দিকে ভাগ করব, এটা কিন্তু মাথায় রাখতে ভুলো না। এদিকে ব্যালেন্স বেরোলে এই দিকে ভাগ হবে, এদিকে ব্যালেন্স বেরোলে এই দিকে ভাগ হবে। কি নামে হবে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। এইবারে ফর্মুলায় দেখো, রিভ্যালুয়েশনের পরে দেওয়া আছে বাই পিএল অ্যাকাউন্ট, অর্থাৎ আগের ব্যালেন্স শিটে যদি প্রফিট অ্যান্ড লস বলে কোনো অ্যাকাউন্ট থাকে, যেমন এখানে রিজার্ভ ছিল, তেমনই রিজার্ভের নিচে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলে দিতে পারত। সেটা এদিকেও থাকতে পারে, এদিকেও থাকতে পারে। সেই প্রফিট অ্যান্ড লসের টাকাটা কিন্তু এই পুরনো পার্টনারদের মধ্যে ভাগ করে দিতে হয়। যদি প্রফিট অ্যান্ড লসের টাকা এই দিকে থাকে, তাহলে আমার ফর্মুলায় এইখানে প্রফিট অ্যান্ড লসটা ভাগ করে দেবো, আর যদি অ্যাসেট দিকে থাকে তাহলে এই দিকে ভাগ করে দেবো, অর্থাৎ কোনাকুনি। কিন্তু আমার কোশ্চেনে, এই কোশ্চেনটা প্রফিট অ্যান্ড লস বলে কিছু নেই বলে এখানে এই স্টেপটা করব না। তাহলে মোটামুটি আমার অঙ্ক করা হয়ে গেছে। এবার ক্যাপিটাল অ্যাকাউন্টটা যোগ বিয়োগ করছি। তোমরা যোগ বিয়োগ করো। যোগ করলে তাহলে আমরা যদি এই এর টাকাগুলো সব যোগ করি, যোগ করলে আসছে 2,53,760। বিয়ের যদি মানে বিমলের যদি টাকাটা পুরো যোগ করি তাহলে আসছে 1,85,840। আর নতুন পার্টনার কমলের এখানে কিছুই নেই, খালি এই 1 লাখটা যোগ করলে হয়ে যাবে 1 লাখ। এই যোগগুলো সব এই দিকে বসিয়ে দেবো আমি। এখানে বসিয়ে দেবো 2,53,760 টাকা। এখানে বসাবো 1,85,840, এটা 1 লাখ। ফর্মুলায় দেখো, ফর্মুলায় এখানে এই যে যোগগুলো বসিয়েছিলাম তার উপরে ব্যালেন্স কোশ্চেন মার্ক দেওয়া আছে, অর্থাৎ ব্যালেন্সগুলো আমায় বার করতে হবে। তাহলে আমি ব্যালেন্সগুলো বার করে নিই। ব্যালেন্স এখানে আর কোনো টাকাই নেই, ফলে এইটাই আমার বসে যাবে 2,53,760, 1,85,840 আর 1 লাখ। যেহেতু আর এখানে কিছু নেই তাই এইগুলোই বসে গেছে। যদি কিছু থাকতো তাহলে কিন্তু আমি বিয়োগ করে এটা বসাতে হতো। তাহলে হয়ে গেল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে আমার মোট 3টে অ্যাকাউন্টের মধ্যে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেল। ফর্মুলা অনুযায়ী রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করেছি, ফর্মুলা অনুযায়ী পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি। এখানে ফর্মুলায় যেরকম দেখানো হয়েছে ঠিক তেমনই আমি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টও করেছি। এখন এবার করব ব্যালেন্স শিট। এখন আমরা এবার ব্যালেন্স শিটটা করলেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। আমি ফর্মুলা বলেছিলাম, ব্যালেন্স শিটে লেখা আছে অল অ্যাসেটস উইথ নিউ অ্যামাউন্ট, অর্থাৎ সব সম্পত্তিই বসবে কিন্তু তাদের নতুন দামে বসাতে হবে। যেটা বেড়ে গেছে সেটা বাড়িয়ে বসাবো, যেটা কমে গেছে সেটা কমিয়ে বসাবো, কিন্তু সবাই বসবে। তাহলে দেখো কোশ্চেনে আমার দেওয়া আছে, এখানে বিল্ডিং ছিল 2 লাখ টাকা। আমরা জানি বিল্ডিংটা আমার 10% ইনক্রিজড হয়েছে, বিল্ডিংয়ের ভ্যালুটা 10% ইনক্রিজ হয়েছে। তাহলে আমি নতুন বিল্ডিংয়ের ভ্যালু কত বসাবো? বিল্ডিংয়ের ভ্যালু 2 লাখ প্লাস 20,000, তাহলে হচ্ছে আমার 2 লাখ প্লাস 20,000, 2,20,000, এই যে 10% বাড়িয়ে দিলাম। আচ্ছা, কোশ্চেনে দেখো বিল্ডিংয়ের পরে কত আছে? মেশিনারি 1 লাখ ছিল। তোমরা জানো মেশিনারি কী হয়েছে? ডেপ্রিসিয়েটেড হয়েছে 5%, অর্থাৎ মেশিনারির নতুন দাম মেশিনারি ছিল 1 লাখ, ডেপ্রিসিয়েটেড মানে কমে গেছে 5,000 টাকা।
তাহলে হয়েছে কত? 95,000 টাকা। 3 নম্বর দেখো, ফার্নিচার ছিল কত? 50,000 টাকা। ফার্নিচার এখানে কোশ্চেনে দেখাচ্ছে ফার্নিচার ইজ রিডিউস টু 45, অর্থাৎ কমে হয়েছে 45,000। অর্থাৎ ফার্নিচার ছিল 50,000 টাকা, কমে গেছে 5,000 টাকা, হয়েছে 45,000 টাকা। 4 নম্বর কি আছে কোশ্চেনে দেখাও। 4 নম্বর আছে স্টক 40,000। স্টকের তো বাড়েও নি কমেও নি, কিছুই হয়নি, তাহলে স্টক যা আছে তাই বসিয়ে দেবো। স্টক 40,000 ছিল, 40,000ই বসিয়ে দেবো। 5 ছিল বিলস রিসিভেবল, দেখো 20,000 টাকা, তাহলে বিল রিসিভেবল বাড়েও নি কমেও নি, বিল রিসিভেবল বসিয়ে দেবো 20,000 টাকা। নেক্সট দেখো ডেটার্স ছিল 10,000 টাকা। আমরা জানি নিউ প্রভিশন হয়েছে ডেটার্সে 400 টাকা, তার মানে কমে গেছে। তাহলে ডেটার্স 20,000 টাকাটা ভেতরে বসাবো, এই 20,000 বলছি, 10,000 টাকা ভেতরে বসাবো, লেস প্রভিশন, প্রভিশন 400 টাকা, তবে 9,600 টাকা। নেক্সট আছে কত? ক্যাশ অ্যাট ব্যাংক 10,000, তাহলে আমার এখানে বসবে ক্যাশ অ্যাট ব্যাংক। এইখানে একটা কথা মনে রাখতে হবে, ছিল 10,000 প্লাস হবে, নতুন পার্টনার নিয়ে এসছে, নতুন পার্টনার কিন্তু 1 লাখ টাকা নিয়ে এসছে ব্যবসায় ঢোকার জন্য, সেটা ক্যাশের সঙ্গে বেড়ে যাবে এই 1 লাখ টাকাটা। আবার নতুন পার্টনার গুডউইল নিয়ে এসছে, টোটাল 30,000 টাকা গুডউইল নিয়ে এসছে, যেটা পুরনো পার্টনাররা ভাগ করে নিয়েছিল। তাহলে এই 1 লাখ আর 30,000 টাকা কিন্তু ক্যাশ বেড়ে যাবে, তাই এখানে এটা আমি বাড়িয়ে দেবো, 1 লাখ টাকা ক্যাপিটাল আর 30,000 টাকা গুডউইল, তাহলে মোট হয়ে গেল 1,40,000 টাকা। এইটা অনেক ছাত্ররা এই ক্যাশটা যোগ করতে ভুলে যায় আর পরীক্ষায় ব্যালেন্স শিট মেলাতে পারে না। এবার চলে আসছি লায়াবিলিটি দিক। এখানে দেখো দেওয়া আছে 2জন পার্টনার ছিল, 2জনের টাকা দেওয়া আছে, কিন্তু আমার এখন নতুন পার্টনার ঢুকেছে, তাই ক্যাপিটাল এখন কিন্তু 3জন। ক্যাপিটাল অমল, বিমল, কমল। এই যে ব্যালেন্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বসিয়েছিলাম, এই অমলের টাকা, বিমলের টাকা, কমলের টাকা, এই তিনটেই কিন্তু ব্যালেন্স শিটে বসবে। অর্থাৎ অমলের ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছ 2,53,760 টাকা, বিমলের বেরিয়েছে 1,85,840 টাকা, আর কমলের হচ্ছে 1 লক্ষ টাকা। তিনটেকে যোগ করলে হবে 0, 4 4 10 0 হাতে 1, 8 8 16 6 হাতে 1, 9, 13 3 হাতে 1, 1 2, 1 3 আর 2 5। ক্যাপিটাল হলো টোটাল 5,39,600। এবার দেখো এখানে কত আছে রিজার্ভ। মাথায় রাখো, আমি এখানে যে ছকটা দিয়েছি দেখো, রিজার্ভ কিন্তু বসবে না। কেন বসবে না খেয়াল করো, রিজার্ভের টাকাটা পার্টনারদের মধ্যে আমি ভাগ করে দিয়েছিলাম, তাই কখনোই রিজার্ভ বসবে না। আচ্ছা, নেক্সট রিজার্ভের পরে কি আছে? রিজার্ভের পরে আছে কোশ্চেনে দেখো ক্রেডিটর্স 20,000। এই ক্রেডিটর্স বাড়েও নি কমেও নি, তাহলে ক্রেডিটর্স পুরোটাই বসে যাবে। আচ্ছা, তারপরে দেখো বিলস পেবেল আছে 10,000 টাকা। এই বিলস পেবেল বাড়েও নি কমেও নি, তাই বিলস পেবেলটাও বসে যাবে 10,000 টাকা। এবার মজার কথা হলো ব্যালেন্স শিটের দুদিকটাই কিন্তু মিলে যাবে।
তাহলে আমার হচ্ছে এখানে যোগ করলে হবে 5,69,600। আচ্ছা, ওদিকটা একটু ক্যালকুলেটারে যোগ করে নাও। এদিকটা পুরো যোগ করলে একদম আমার লেখার জায়গা নেই, তাই এখানে পুরো এসে গেছে 5,69,600, অর্থাৎ দুদিক সমান হয়ে গেছে, অর্থাৎ পুরো অঙ্কটা আমার কারেক্ট হয়েছে। টোটাল আমি একবার প্রথম উপর থেকে একটু দেখিয়ে দিতে যাচ্ছি। টোটালটা এই হচ্ছে আমার প্রশ্ন, টোটাল এই হচ্ছে প্রশ্ন, আর এই তিনটে অ্যাকাউন্টের মধ্যে দিয়ে সলিউশন করতে হবে: রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর নতুন ব্যালেন্স শিট। এতক্ষণ আমাদের অঙ্কটা তো করলাম। এখন তোমাদের মনে একটা প্রশ্ন আসছে যে এই যে কোশ্চেনে দেওয়া আছে ইনক্রিজ, ডেপ্রিসিয়েটেড, রিডিউস, আর কি কি ল্যাঙ্গুয়েজে কোশ্চেনে দিতে পারে। সঠিক কথা তোমরা ভাবছো যে কথা যদি ঘুরিয়ে দেয় আমি বুঝবো কি করে যে দাম বাড়ছে না কমছে। আমি সিলেক্টেড কথাগুলো ইংলিশ দিয়ে দিচ্ছি, এই কথাগুলোর মাধ্যমে ওরা দেবে। যেমন বেড়ে যাওয়ার কথা দুটো ইংলিশের মাধ্যমে ওরা দেবে। বেড়ে যাওয়া বুঝবে তখন যদি থাকে ইনক্রিজড, আর যদি থাকে অ্যাপ্রিসিয়েটেড। এই দুটো ইংলিশ থাকলে বুঝে নেবে যে এটা বেড়ে গেছে, দামটা বেড়েছে। বাই থাকলে অতটাই বেড়েছে, আর টু থাকলে বেড়ে হয়েছে অত। আর কমে যাওয়া ইংলিশটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি। কমে যাওয়া হচ্ছে ডিক্রিজড, DECREASED, ডিক্রিজড মানে কমে গেছে। অথবা ডেপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েটেড মানে বেড়ে যাওয়া, ডেপ্রিসিয়েটেড মানে কমে যাওয়া। এছাড়াও আর একটা ইংলিশ দেবে রিডিউসড। রিডিউসড মানেও কিন্তু কমে যাওয়া। তাহলে বেড়ে যাওয়ার দুটো ইংলিশ দিয়েছি, কমে ইংলিশ দিয়েছি, আর কমে যাওয়ার তিনটে ইংলিশ দিয়েছি। এর বাইরে কোনো ইংলিশ দেয় না। তাহলে মোট এই যে বেড়ে যাওয়া কমে যাওয়ার ইংলিশগুলো দিয়ে দিলাম। আশা করি এইবার আর কোশ্চেনে তোমাদের ওরা গোলাতে পারবে না। তাহলে স্টেপগুলো বুঝেছো। প্রথমেই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে হাত দিয়ে নেবে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সমস্ত বেড়ে যাওয়া কমে যাওয়াগুলো পোস্টিং করে নেবে। নিয়ে ক্যাপিটাল অ্যাকাউন্টে পরপর ওই 5টা যে ছকে দিয়েছি ওই পরপর 5টাই বসাতে থাকবে। তাহলে হয়ে যাবে ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট। আশা করি আমার শেখানো কমপ্লিট হয়ে গেল। এরপরে অঙ্ক প্র্যাকটিস করতে করতে যেরকম